আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো যে ভিডিও এডিটিং এবং কালার গ্রেডিং করতে গেলে আসলে কি ধরনের পিসি বিল্ড করা দরকার এবং সাথে থাকছে আরও অনেক টিপস। যেমন হচ্ছে আপনি যদি একটা পিসি বিল্ড করতে চান তাহলে হাই বাজেট, মিডিয়াম বাজেট, লো বাজেট এবং আপনার কাছে যদি পিসি থাকে তাহলে সেই পিসির মধ্যে কি ধরনের অ্যাক্সেসরিজ আপনি অ্যাড করলে আপনি সুন্দরভাবে এডিটিং এবং কালার গ্রেডিং করতে পারবেন। এবং আজকে আরও জানবো যে ভিডিও এডিটিং এবং কালার গ্রেডিং করতে গেলে কোন ধরনের মাদারবোর্ড ক্রয় করবেন, কোন ধরনের প্রসেসর ক্রয় করবেন এবং কোন ধরনের গ্রাফিক্স কার্ড আপনি ব্যবহার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কাজের জন্য কি ধরনের পিসি বিল্ড করা দরকার। যারা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং এবং কালার গ্রেডিং করেন, যেমন ধরুন আপনার ফুটেজ যদি 8K হয় বা 6K হয় এবং আপনার যদি র ভিডিও হয়, মানে র ফুটেজ যদি হয়, তাহলে আপনার ভালো মানের যদি একটা পিসি বিল্ড করতে চান সেক্ষেত্রে প্রসেসর অবশ্যই আপনার কোর i9 ব্যবহার করতে হবে। কারণ কোর i9-এর মধ্যে কোর বেশি থাকে, আর কোর যদি বেশি থাকে তা আপনি স্মুথভাবে প্লেব্যাক করতে পারবেন এবং সুন্দরভাবে আপনি রেন্ডারও করতে পারবেন। এক কথায় আপনি এডিটিং এবং কালার গ্রেডিং করতে গেলে আপনি যে টাইমলাইন মুভিং করবেন সেই মুভিংয়ের যে স্মুথনেসটা আছে সেটা মূলত প্রসেসরের কারণেই হয়, যার কারণে অবশ্যই আপনি কোর i9-এর প্রসেসর ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে যদি একটু বাজেট কম থাকে তাহলে আপনি কোর i7-এর প্রসেসর ব্যবহার করতে পারেন। এবং কোর i9 এবং কোর i7-এর মধ্যে কিন্তু দুইটা ভার্সন আছে, যেমন হচ্ছে কোর i9-এর কে সিরিজের একটা আছে, আবার কোর i9-এর এফ সিরিজের আবার একটা আছে, আবার কোর i9-এর কে এফ দুইটা সিরিজের আছে। তো আপনি যদি ওভারক্লক করতে চান, মানে আপনার কাজ অনুযায়ী যদি আপনি আর একটু বাড়িয়ে কাজ করতে চান বা ভবিষ্যতে 2-3 বছর পর যখন আপনার পিসি স্লো হয়ে যাবে তখন যদি আপনি আনলক করতে চান বা ওভারক্লক করে যদি আপনি ব্যবহার করতে চান, অবশ্যই আপনি কোর i9-এর কে সিরিজের প্রসেসর নেবেন। অথবা যদি আপনি কোর i7-এরও প্রসেসর নেন, অবশ্যই আপনি কোর i7-এর কে সিরিজের প্রসেসর নেবেন। এরপরে আছে কোর i9-এর এফ সিরিজের প্রসেসর। আপনি যদি একটা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আমি মনে করি যে প্রসেসরের ভেতরে বিল্ড ইনভাবে যে গ্রাফিক্সটা থাকে এটা ব্যবহার করার দরকার নেই। তখন আপনি কোর i9-এর এফ সিরিজের প্রসেসর ব্যবহার করতে পারেন অথবা কোর i9-এর কে এফ সিরিজের প্রসেসর ব্যবহার করতে পারেন। এফ সিরিজের প্রসেসরের ভিতরে কোনো গ্রাফিক্স ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক্স থাকে না, অর্থাৎ আপনি যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার না করেন তাহলে মাদারবোর্ড থেকে আপনার ডিসপ্লে পোর্টে কোনো ডিসপ্লে আসবে না। তো আপনি যদি আলাদাভাবে গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আমি মনে করি এফ সিরিজের বা কে এফ সিরিজের প্রসেসর ব্যবহার করাই সবচেয়ে উত্তম হয়। কারণ কে এফ সিরিজের প্রসেসরগুলো যদি আপনি নেন তাহলে প্রাইসটা একটু কমের মধ্যে পাবেন, বিশেষ করে যেমন কোর i9-এর এফ সিরিজের প্রসেসর, কারণ এফের মধ্যে কিন্তু ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক্স কার্ড থাকে না, যার কারণে আপনি ওই ধরনের প্রসেসরগুলো আপনি কম বাজেটের মধ্যে পাবেন, 5,000, 7,000 বা 10,000 টাকা কমের মধ্যে পাবেন। কারণ আপনি যেহেতু আলাদাভাবে গ্রাফিক্স কার্ড ব্যবহারই করতেছেন সেক্ষেত্রে আমি মনে করি যে প্রসেসরের ভিতরে যে 128 জিবি বা 256 জিবি বা 512 জিবি ইন্টেলের যে গ্রাফিক্স থাকে এটা আমি মনে করি ব্যবহার না করাই ভালো হয়। ওকে, এখন আপনি কোর i9 অথবা কোর i7-এর প্রসেসর কিনবেন, কিন্তু এর জন্য ভালো মানের আপনার একটা মাদারবোর্ড লাগবে। অবশ্যই কোর i9-এর কে সিরিজ, এফ সিরিজ বা কোর i9-এর এই ধরনের অথবা কোর i7 এই ধরনের প্রসেসর যদি আপনি ব্যবহার করেন, বিশেষ করে ভিডিও এডিটিং বা কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ভালো মানের আপনার একটা মাদারবোর্ড লাগবে। এক্ষেত্রে আপনি যে কোনো কোম্পানির মাদারবোর্ড ব্যবহার করতে পারেন, তবে একটা স্মরণ রাখবেন সেটা হলো জেড সিরিজের মাদারবোর্ড ব্যবহার করবেন। সেটা আসুসের হইতে পারে, গিগাবাইটের হইতে পারে বা অন্য অন্য কোম্পানির হইতে পারে। অবশ্যই আপনি জেড সিরিজের মাদারবোর্ড ব্যবহার করতে পারেন, যেমন Z690, Z790 এই ধরনের মাদারবোর্ডগুলো যদি আপনি ব্যবহার করেন, আপনি ওই প্রসেসরের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা খুব স্মুথভাবে যদি ডেলিভারি করতে চান তাহলে অবশ্যই জেড সিরিজের মাদারবোর্ড লাগবে। এবং জেড সিরিজের মাদারবোর্ডের মধ্যে একটা ভালো সাউন্ড কার্ড লাগানো থাকে, কারণ আপনি যখন মিউজিক ভিডিও বা নাটক এডিটিং বা কালার গ্রেডিং করতে যাবেন, এডিটিং করতে গেলে কিন্তু সাউন্ডটাও আপনাকে মনিটর করতে হয়, যার কারণে জেড সিরিজের মাদারবোর্ডের মধ্যে সাউন্ড কার্ড খুব সুন্দর লাগানো থাকে, আউটপুটটা ভালো থাকে, যার কারণে হচ্ছে রিয়েল টাইম যে অরিজিনাল যে সাউন্ড আছে সেই সাউন্ডটা কিন্তু আপনি পাবেন। জেড সিরিজের মাদারবোর্ডের মধ্যে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে আপনি ওভারক্লক করতে পারবেন। আপনি যদি জেড সিরিজের মাদারবোর্ড না নিয়ে যদি নর্মাল মাদারবোর্ড নেন তাহলে কিন্তু আপনি ওভারক্লক করতে পারবেন না। ওভারক্লক করতে গেলে কিন্তু ওই ধরনের মাদারবোর্ড লাগবে, যার কারণে অবশ্যই জেড সিরিজের মাদারবোর্ডে আপনি ওভারক্লক করতে পারবেন। জেড সিরিজের মাদারবোর্ডে আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে র্যাম আপনি বেশি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 16 জিবি, 32 জিবি, 64 জিবি, আপনি 128 জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন জেড সিরিজের মাদারবোর্ডের মধ্যে। এখন হাই বাজেটের আপনি মাদারবোর্ড এবং প্রসেসর নিলেন, তাহলে আপনি র্যাম কি নেবেন? র্যাম অবশ্যই আপনি সর্বনিম্ন 32 জিবি এবং উপরে আপনি 64 জিবি বা 128 জিবি আপনি ব্যবহার করতে পারেন। র্যাম যত বেশি ব্যবহার করবেন তত স্মুথ আপনি কাজ করতে পারবেন। এখন অবশ্যই আপনাকে একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে, মানে ভালো মানের গ্রাফিক্স কার্ড নিতে হবে, কারণ এটা হাই বাজেট। এখানে আপনি 8K ফুটেজ এডিট করবেন, 7K, 6K ফুটেজ, র ফুটেজগুলো সেগুলো আপনি এডিট করবেন। সেগুলো এডিট বা কালার গ্রেডিং করতে গেলে, মানে র ফুটেজটা অনেক ভারী হয় যখন আপনি কালার গ্রেডিং বা একটু ভিএফএক্সের কাজ করবেন, একটু ইফেক্টের কাজ করবেন, তখন কিন্তু আপনার ল্যাগ করবে। তখন অবশ্যই আপনাকে একটা গ্রাফিক্স কার্ড লাগবে, এবং গ্রাফিক্স কার্ডের সিরিজ হচ্ছে ইনভিডিয়ার গ্রাফিক্স কার্ড। আমরা দাভিঞ্চি বা প্রিমিয়ার প্রোতে যে এডিট বা কালার গ্রেডিং করি সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে দাভিঞ্চির মধ্যে,
বিশেষ করে দাভিঞ্চির মধ্যে হচ্ছে ইনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেই গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে আলাদা কিছু সুবিধা আছে, যেমন হচ্ছে ইনভিডিয়ার RTX সিরিজের যে কোনো আপনি গ্রাফিক্স কার্ড যদি আপনি সেট আপ দেন তাহলে দাভিঞ্চির মধ্যে আলাদা কিছু প্লাগ ইন হচ্ছে সেট আপ হবে, যেমন হচ্ছে HDR। এই HDR একটা আলাদা এক্সট্রা প্লাগ ইন, এই প্লাগ ইনের মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে নর্মাল ফুটেজ আছে সেই নর্মাল ফুটেজকে কিন্তু আপনি HDR মোডে ফুটেজ কনভার্ট করতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে আপনি আলাদাভাবে কালার গ্রেডিং করতে পারবেন। এছাড়া হচ্ছে ইনভিডিয়ার RTX সিরিজের মধ্যে কিউডা কোর আছে। এই ইনভিডিয়ার হচ্ছে কিউডা কোর যত বেশি হবে আপনি কালার গ্রেডিং তত স্মুথ করতে পারবেন, নয়েজ খুব সুন্দরভাবে রিডাকশন করতে পারবেন। যদি RTX এর গ্রাফিক্স কার্ড না হয়, যদি অন্য কোনো কোম্পানির গ্রাফিক্স কার্ড হয়, সেক্ষেত্রে আপনার কোনো ফুটেজের মধ্যে যদি আপনি নয়েজটাকে রিডাকশন করতে চান, নয়েজটা রিডাকশন করতে গেলে নয়েজটা রিডাকশন করার পর যদি আপনি এই ভিডিওটা যদি রেন্ডার দেন তাহলে অনেক সময় লাগবে। কিন্তু ইনভিডিয়ার RTX সিরিজের মধ্যে কিউডা কোর আছে এবং এই কিউডা করে মূলত হচ্ছে এই নয়েজটাকে রিডাকশন করে খুব দ্রুতভাবে। সেক্ষেত্রে ইনভিডিয়ার RTX 4060 বা 4090 এই ধরনের সিরিজ আমি আপনাকে রিকমেন্ড করবো, যেহেতু আপনার বাজেটটা একটু হাই। যদি আপনি ইনভিডিয়ার RTX 4090 বা 4060 এই ধরনের সিরিজ যদি আপনি ব্যবহার করেন তাহলে 8K র ফুটেজ বা 6K বা 7K র ফুটেজ আপনি খুব সুন্দরভাবে এডিটিং এবং কালার গ্রেডিং করতে পারবেন। আপনি কি ইউটিউব ফ্রিল্যান্সিং, ভিডিও প্রোডাকশন বা সিনেমাটোগ্রাফিতে কেরিয়ার করতে চান, নাকি নিজের ভিডিওগুলোকে আরও প্রফেশনাল ও আকর্ষণীয় করতে চান? তাহলে আপনার জন্য আছে দাভিঞ্চি রিসলভে সম্পূর্ণ অনলাইন কোর্স। আমি মোহাম্মদ রাজু আহমেদ, একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার ও ভিডিও এডিটর। আমি নিয়ে এসেছি দুটি কোর্স। নাম্বার 1 হচ্ছে ভিডিও এডিটিং কোর্স। এখানে শিখবেন কিভাবে ভিডিও কাটিং করবেন, ট্রানজিকশন ও ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন, স্লো মোশন ও স্পিড র্যাম্পিং, অডিও এডিটিং ও সাউন্ড ডিজাইন, প্রফেশনাল টাইটেল ও মোশন গ্রাফিক্স। এক কথায় নাটক অথবা মিউজিক ভিডিও কিভাবে এডিট করে তা সম্পূর্ণ দেখানো হবে। এখানে আরেকটি কোর্স আছে, তা হচ্ছে কালার গ্রেডিং। এখানে শিখবেন কিভাবে র ফুটেজকে সিনেমাটিক লুকে রূপান্তর করবেন, কালার কারেকশন ও স্কিন টোন কিভাবে ব্যালেন্স করবেন, লুটস ব্যবহার ও ম্যানুয়াল গ্রেডিং, হলিউড স্টাইলে লুক তৈরি করা, নাটক মিউজিক ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করতে হয় তা সম্পূর্ণ দেখানো হবে। যারা ইউটিউব ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই কোর্স একদম পারফেক্ট। কোর্সটি 100% অনলাইন, তাই আপনি ঘরে বসেই নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন। প্রতিটি কোর্স 3000 টাকা। একসাথে দুটি কোর্স করলে পাবেন বিশেষ ছাড়, লাইফ টাইম অ্যাক্সেস ও সাপোর্ট। যত দ্রুত শিখবেন তত দ্রুত কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন। জয়েন করতে এখনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে লিঙ্ক চেক করুন। শিখুন, তৈরি করুন, কেরিয়ার করুন। এরপর আসি মিডিয়াম বাজেট। এটা সবচেয়ে জনপ্রিয়, অর্থাৎ এই মিডিয়াম বাজেট কিন্তু আমার যে পিছনে পিসিটা দেখতেছেন এটাও কিন্তু হচ্ছে মিডিয়াম বাজেট। এই বাজেট রেঞ্জের মধ্যে আপনি 4K-তে ভিডিও করতে পারবেন বা 1080-তে ভিডিও করতে পারবেন, 2K-তে ভিডিও করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনি এডিটিং এবং কালার গ্রেডিং করতে পারবেন। এটা হচ্ছে মিড বাজেট রেঞ্জের মধ্যে। এই মিডিয়াম বাজেটের মধ্যে আপনি প্রসেসর অবশ্যই Core i5 ব্যবহার করবেন। Core i5-এর লেটেস্ট জেনারেশন, অর্থাৎ 12 জেনারেশন হতে পারে, 13 জেনারেশন হতে পারে, 14 জেনারেশন হতে পারে, এই জেনারেশনের Core i5 প্রসেসর ব্যবহার করবেন। এবং Core i5 প্রসেসরের মধ্যে কিন্তু K সিরিজ পাওয়া যায়, আবার F সিরিজও পাওয়া যায়। যেমন হচ্ছে আমি F সিরিজেরটা ব্যবহার করতেছি, কারণ আমার আলাদাভাবে গ্রাফিক্স কার্ড লাগানো আছে, যার কারণে আমি F সিরিজেরটা ব্যবহার করতেছি এবং এটা খুব কম বাজেটের মধ্যে পাওয়া যায়। আপনি প্রসেসরটা 15 থেকে 16,000 টাকার মধ্যে এই প্রসেসর পেয়ে যাবেন। তো অবশ্যই Core i5-এর লেটেস্ট জেনারেশনের প্রসেসর ব্যবহার করবেন। আর মাদারবোর্ডের ক্ষেত্রে আপনি Z সিরিজের মাদারবোর্ড ব্যবহার করতে পারেন যদি K সিরিজের প্রসেসর হয়। আর যদি K সিরিজের প্রসেসর আপনি না নিয়ে যদি F সিরিজের প্রসেসর নেন তাহলে আমি মনে করি B সিরিজের মাদারবোর্ড ব্যবহার করবেন, কারণ B সিরিজের মাদারবোর্ডগুলো কিন্তু খারাপ না। এই মাদারবোর্ডগুলো কিন্তু ভালো, বাট এখানে আপনি ওভারক্লক করতে পারবেন না। কিন্তু এই Core i5-এর যে প্রসেসরটা আছে, এই Core i5-এর প্রসেসরের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে সুন্দরভাবে ডেলিভারি দেওয়ার জন্য B সিরিজের মাদারবোর্ড আপনি এটা যে কোনো কোম্পানি নিতে পারেন, তবে অবশ্যই B সিরিজের মাদারবোর্ড আপনি ক্রয় করবেন। এই মিডিয়াম বাজার রেঞ্জের যে পিসি আছে সেই পিসি দিয়ে আপনি ইউটিউব ভিডিও এডিট করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন এবং যারা হচ্ছে ওয়েডিংয়ের ফিল্ম মেকিংয়ের কাজ করে তারা হচ্ছে এই মিডিয়াম বাজেটের পিসি দিয়ে খুব সুন্দরভাবে এডিটিং এবং কালার গ্রেডিং করতে পারবেন। যেহেতু র্যামের দামটা এখন একটু বেশি হয়ে গেছে, যার কারণে আপাতত আপনি 16 GB ব্যবহার করেন। যখন র্যামের দামটা একটু কমবে বা যখন আপনার কাছে টাকা আসবে তখন আবার 16 GB হিসাব করে আপনি 32 GB ওকে। তো মিডিয়াম বাজেট রেঞ্জের মধ্যে অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড লাগবে এবং এই গ্রাফিক্স কার্ড নেওয়ার সময় অবশ্যই ইনভিডিয়ার RTX-এর আপনি মিডিয়াম বাজেটের মধ্যে আপনি 3050 বা 3060 নিতে পারেন। যেমন 3050 এটার দাম মোটামুটি কম, বা 3060 কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আমি নিজেও হচ্ছে 3060 ব্যবহার করি, যেখানে 4K 6K 8K ফুটেজ পর্যন্ত আমি এডিট করতেছি, কালার করতেছি, আমার কাছে তেমন কোনো সমস্যা হচ্ছে না।
বাট আপনি এটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই RTX সিরিজ এখানেও যদি আপনি 3050 বা 60 ব্যবহার করেন, এখানে কিন্তু আপনি বেনিফিট পাবেন, কারণ এখানেও কিন্তু কিউডা কোর আছে, মোটামুটি অনেক আছে কিউডা কোর। এই কিউডা কোরগুলো হচ্ছে আপনার দ্রুতভাবে রেন্ডারিং হবে, দ্রুতভাবে আপনি ভিএফএক্সের কাজ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনি প্লেব্যাক করতে পারবেন। এছাড়া হচ্ছে খুব সুন্দরভাবে আপনি নয়েজটাকেও রিডাকশন করতে পারেন। এছাড়া হচ্ছে এই ইনভিডিয়ার RTX সিরিজের যে HDR আলাদা এক্সট্রা যে প্লাগ ইন আছে, সেই প্লাগ ইনগুলো কিন্তু আপনি যখন সেট আপ দিবেন, তখন সেট আপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার দাভিঞ্চির মধ্যে অটোমেটিকভাবে এই প্লাগ ইনগুলো ইনস্টল হয়ে যাবে। তখন আপনি খুব সুন্দরভাবে এডিটিং এবং কালার গ্রেডিং করতে পারবেন। এখন কথা বলবো হচ্ছে লো বাজেটের মধ্যে। লো বাজেট যদি আপনি পিসি নেন, অর্থাৎ ভিডিও এডিটিং বা কালার গ্রেডিং করার জন্য, এক্ষেত্রে আপনার প্রসেসর সর্বনিম্ন হচ্ছে আপনার Core i5 নিতে হবে। কারণ Core i3 যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাগ করবে, অর্থাৎ ভিডিওটা স্মুথভাবে প্লে করতে পারবেন না এডিটিং করার সময়। আর ভিডিওটা যদি স্মুথভাবে প্লে করতে না পারেন, তাহলে কিন্তু এডিটিংটা আপনি সুন্দরভাবে করতে পারবেন না। যার কারণে হচ্ছে লো বাজেট হলেও অত্যন্ত প্রসেসরটা আপনার Core i5 লাগবে। এক্ষেত্রে আপনি Core i5 এর 10 জেনারেশন নিতে পারেন, কারণ 10 জেনারেশনের প্রসেসরের দাম কিন্তু একটু কম। আর যদি একটু বাজেট ভালো থাকে, তাহলে আপনি 12 জেনারেশন নিতে পারেন। এবং Core i5 এর F সিরিজের যদি আপনি প্রসেসর ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় যে বাজেটটা আরও একটু কমের মধ্যে পাবেন। কারণ যেহেতু আপনি এডিটিং এবং কালার গ্রেডিং করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সটার্নাল আপনার গ্রাফিক্স কার্ড ব্যবহার করতেই হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই ইনভিডিয়ার RTX এর হচ্ছে 1650 বা 1660 সুপার যে ইনভিডিয়ার গ্রাফিক্স কার্ডগুলো আছে, সেই কার্ডগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই কার্ডগুলো কিন্তু আপনি খুব কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন। 16,000 বা 17,000 টাকার মধ্যে কিন্তু এই ধরনের গ্রাফিক্স কার্ড আপনি পেয়ে যাবেন। 4GB গ্রাফিক্স কার্ড, এই গ্রাফিক্স কার্ড দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আপনি এডিটিং এবং কালার গ্রেডিং করতে পারবেন। তবে রেন্ডারে একটু সময় লাগবে যদি আপনার ভিডিওটা 4K হয়। আর যদি আপনার 2K ভিডিও হয় বা HD ভিডিও হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি রেন্ডার দিতে তেমন কোনো সময় লাগবে না। কিন্তু যখন আপনি 4K-তে যাবেন, তখন কিন্তু আপনার রেন্ডার দিতে সময় লাগবে। যত আপনি প্রক্সি করেন, যাই কিছু করেন না কেন, 4K ভিডিও হইতে গেলে অবশ্যই রেন্ডারিং একটু বেশি সময় লাগবে। এই লো বাজেটের ক্ষেত্রে আপনি মাদারবোর্ড ব্যবহার করবেন অবশ্যই B সিরিজের অথবা H সিরিজের। এই সিরিজের মাদারবোর্ডগুলোর দাম কিন্তু একটু কম হয় তুলনামূলকভাবে। এই ধরনের মাদারবোর্ড আপনি যে কোনো কোম্পানির হোক, H অথবা B, এই দুই ধরনের সিরিজের হচ্ছে মাদারবোর্ড ব্যবহার করবেন। আর এক্ষেত্রে হচ্ছে র্যাম আপনি 16GB ব্যবহার করবেন, কারণ 16GBর নিচে কিন্তু আপনি র্যাম ব্যবহার করতে পারবেন না। বাট পরবর্তী যদি আপনার টাকা হয়, তাহলে আপনি 32GB করতে পারেন, সেক্ষেত্রে আরও আপনি ভালো বেনিফিট পাবেন। এই 3টা পিসি বিল্ডের মধ্যে কিন্তু কোথাও বলি নেই যে আপনার ফ্যান কীরকম লাগবে। অর্থাৎ আপনি যখন রেন্ডার দিবেন বা আপনি যখন কালার গ্রেডিং করবেন, ওই সময় কিন্তু আপনার প্রসেসরটা প্রচুর পরিমাণ হিট হবে, এবং হিট হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ভালো কুলিং সিস্টেম লাগবে। এক্ষেত্রে আপনি ভালো মানের যে ফ্যানগুলো আছে, মানে প্রসেসরের যে ফ্যানগুলো আছে, সেই ফ্যানগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আরও ভালো মনে করেন, তাহলে আপনি লিকুইড কুলিং সিস্টেম যে ফ্যানগুলো আছে, সেই ফ্যানগুলো যদি আপনি ব্যবহার করেন, আরও ভালো হয়। অর্থাৎ হাই বাজেট রেঞ্জের মধ্যে আপনারা ভালো লিকুইড কুলিং সিস্টেম, যেগুলো হচ্ছে 3টা ফ্যান আছে বা 2টা ফ্যান আছে, ওই ধরনের আপনি কুলিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এটা যে কোনো কোম্পানির হতে পারে। এবং লো বাজেটের যেটা আছে, সেখানে কিন্তু আপনি ভালো মানের একটা ফ্যান হলেও আপনি কুলিং সিস্টেম, ভালো কুলিং সিস্টেম ফ্যান আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ প্রসেসরটা যখন আপনি রেন্ডার দিবেন, তখন কিন্তু হিট হবে। আর রেন্ডার দেওয়ার সময় প্রচুর পরিমাণ হিট হয়। এই হিটটাকে যদি সে ঠান্ডা করতে না পারে, তাহলে অটোমেটিকভাবে কিন্তু সেটার স্পিডটা কমে যাবে। যেমন আমরা যখন কোথাও একটা দৌড় দেই, সে দৌড় দেওয়ার ক্ষেত্রে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, তখন কিন্তু আমরা থেমে যাই, থেমে কিছুক্ষণ রেস্ট নেই, রেস্ট নেওয়ার পর আবার দৌড় দিই। কিন্তু আমাদের যদি ওই রকম শরীরের মধ্যে কোনো কুলিং সিস্টেম থাকতো, তাহলে কিন্তু আমরা রেস্ট নিতাম না, সরাসরি আমরা হচ্ছে দৌড়েতে থাকতাম। ঠিক প্রসেসরটার ক্ষেত্রে কিন্তু তাই হয়। যখন আপনি প্রসেসরটা খুব হিট জেনারেট করে, যখন আপনি রেন্ডার বা কালার গ্রেডিং করেন, যখন বেশি হিট হয়, হিট হওয়ার পর যদি আপনার ভালো কুলিং সিস্টেম না হয়, তখন কিন্তু অটোমেটিকভাবে কিন্তু প্রসেসরটা ডাউন হয়ে যায়, তখন কিন্তু আমরা সেভাবে কাজ করে না। আবার যখন প্রসেসরটা একটু ঠান্ডা হয়, তখন আবার কাজ করে। যার কারণে ভালো যদি কুলিং সিস্টেম হয়, তাহলে কিন্তু আপনি প্রসেসরটা প্রপারলি আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখানে 3টা পিসি বিল্ডের মধ্যে হচ্ছে আমি পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি নেই। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার প্রসেসর ভালো, আপনার মাদারবোর্ড ভালো, র্যাম অনেক বেশি আছে, তারপর গ্রাফিক্স কার্ড ভালো, বাট আপনি যদি একটা কম বাজেটের, লো বাজেটের যদি আপনি একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন, তাহলে আপনার দামি প্রসেসর, দামি গ্রাফিক্স কার্ড থেকে কোনো লাভ নেই, কারণ সঠিকভাবে আপনার পাওয়ার ডেলিভারি দিতে পারবে না। একটা ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, এখান থেকে হচ্ছে আপনি চেক করতে পারবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর হচ্ছে আপনার প্রসেসর, আপনার প্রসেসরের মডেল, আপনার মাদারবোর্ড, আপনার মাদারবোর্ডের মডেল, আপনার র্যাম কত গিগাহার্টজ, এগুলো যদি আপনার SSD অথবা HDD আপনি কতটুকু ব্যবহার করতেছেন, এগুলো সব কিছু আপনি ফিল আপ করে দেওয়ার পর আপনার নিচে দেখাবে হচ্ছে পাওয়ার কত পর্যন্ত আপনার লাগবে। সেই পাওয়ার অনুযায়ী হচ্ছে আপনি 200 ওয়াট বা 150 ওয়াট বা 100 ওয়াট যদি আপনি এক্সট্রা অতিরিক্তভাবে নিয়ে আপনি যদি একটা পাওয়ার সাপ্লাই ক্রয় করেন, তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে।
এরপর আসি হলো আপনি সি ড্রাইভ, অর্থাৎ আপনি যখন উইন্ডোজ দিবেন অবশ্যই আপনার যে সি ড্রাইভটা আছে সি ড্রাইভটা অবশ্যই আপনার এসএসডি থাকতে হবে, কখনোই এইচডিডিতে আপনি রাখবেন না। এসএসডি আপনি 128 জিবি হোক, 256 জিবি হোক, 512 জিবি হোক, অবশ্যই আপনি এসএসডি ব্যবহার করবেন। এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এসএসডি যদি বেশি হয়, যদি আপনি 1 TB একটা এসএসডি নেন, সি ড্রাইভ আপনি 500 জিবি রাখলেন, 500 জিবি এক্সট্রা রাখলেন, তাহলে আপনার কি এক্সট্রা হচ্ছে সেটা হচ্ছে 500 জিবি আলাদা যে হার্ড ড্রাইভটা আছে, এই হার্ড ড্রাইভের মধ্যে আপনি হচ্ছে 8K বা 6K ফুটেজ নিয়ে যদি আপনি সরাসরি দাভিঞ্চির মধ্যে যা যদি এডিটিং এবং কালার গ্রেডিং করেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট পাবেন এবং সুন্দরভাবে আপনার ভিডিওগুলো ল্যাগ করবে না, খুব সুন্দরভাবে এডিটিং এবং কালার গ্রেডিং করতে পারবেন, কারণ এখানে স্পিডটা অনেক বেশি পাবেন। এখানে আমি কেসিংয়ের কথা বলতেছি না, কারণ কেসিং কোনো বিষয় না। এখানে আপনি সর্বনিম্ন মানের আপনি 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা দামের কেসিং লাগান, আমার কোনো সমস্যা নাই, কারণ কেসিংয়ের ক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের জন্য কোনো প্রভাব পড়বে না। এখন কথা বলবো হচ্ছে আপনি এই 3টা পিসি বিল্ড কোনোটাই করবেন না, বাট আপনার কাছে অলরেডি একটা পিসি আছে, বাট আপনি খুব সুন্দরভাবে স্মুথভাবে ভিডিও এডিটিং করতে পারতেছেন না বা কালার গ্রেডিং করতে পারতেছেন না। যখন কালার গ্রেডিং করেন অথবা বিভিন্ন ইফেক্ট যখন আপনি নিয়ে এসে যখন টাইমলাইনের মধ্যে ফালান, তখন ফালানোর পর মানে ভিডিওটা স্মুথভাবে আর প্লে হচ্ছে না। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে অবশ্যই আপনি একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারেন। আপনার 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশন, যে কোনো জেনারেশন থাকতে পারে, যে কোনো জেনারেশনের মধ্যে কোনো প্রবলেম নাই, বাট আপনি যদি আলাদা একটা গ্রাফিক্স কার্ড লাগান তাতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি 4 জিবি বা 6 জিবি বা 8 জিবি বা 12 জিবি এই ধরনের গ্রাফিক্স কার্ড আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রসেসর বা মাদারবোর্ড যদি 6 জেনারেশন, 7 জেনারেশন হয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে আপনি যদি একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন। তো এখন আপনাদের মাথায় দুটি প্রশ্ন, যে ইন্টেলের প্রসেসর কেন আমি সাজেস্ট করলাম এবং রাইজনের প্রসেসর কেন আমি সাজেস্ট করলাম না। ইন্টেলের প্রসেসরও ভালো, রাইজনের প্রসেসরও ভালো, কারণ ভিডিও এডিটিং করার জন্য আমি মনে করি ইন্টেলের প্রসেসর সবচেয়ে ভালো। বাট রাইজনের প্রসেসর যে খারাপ তা কিন্তু না, বাট 18-20 কিন্তু একটা ডিফারেন্স আছে। বাট আপনি যদি গেম খেলতে চান তাহলে কিন্তু রাইজনের প্রসেসরকে আমি এগিয়ে রাখবো, আর যদি আপনি ভিডিও এডিটিং করতে চান তাহলে আমি ইন্টেলের প্রসেসরকে এগিয়ে রাখবো। অবশ্যই আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই রাইজনের না কিনে আপনি ইন্টেলের কিনতে পারেন। আর যদি অলরেডি আপনার কাছে রাইজন থেকে থাকে তাও কোনো সমস্যা নেই, কারণ বেশি কিন্তু ডিফারেন্স না, আপনি একটা 18-20 ডিফারেন্স পাবেন। এবং অন্য অন্য গ্রাফিক্স কার্ডের কথা কেন বলি নেই, কারণ এখানে যে ইনভিডিয়ার গ্রাফিক্স কার্ড আছে এবং RTX সিরিজের যদি আমি দাভিঞ্চিতে ভিডিও এডিটিং বা কালার গ্রেডিং করতে চাই তাহলে আলাদা এক্সট্রা আমি প্লাগ ইন পাচ্ছি। কিউডাকোরের একটা হচ্ছে সুবিধা পাচ্ছি, কারণ কিউডাকোর যত বেশি থাকবে আমার ভিডিও স্মুথটা খুব সুন্দরভাবে প্লেব্যাক করবে, যার কারণে কিন্তু আমি ইনভিডিয়ার কথা বলছি। বাট ইনভিডিয়া ছাড়াও আপনি ইন্টেলের গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারেন, রাইজনের গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারেন, তবে এখানে কিন্তু একটা 19-20 ডিফারেন্স আছে, যার কারণে আমি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অবশ্যই ইনভিডিয়ার কথা বলবো। এছাড়া হচ্ছে যাদের বাজেট নাই, অলরেডি যাদের কাছে পিসি অলরেডি আছে, কোনো গ্রাফিক্স কার্ড নাই, র্যাম হচ্ছে মাত্র অল্প জিবি আছে এবং প্রসেসর এগুলো হচ্ছে অনেক আগের, মাদারবোর্ডও অনেক আগের, 4-5 বছর আগে আপনি পিসি বিল্ড করছেন, বাট এখন আপনার কাছে বাজেট নাই, আপনি কোনো কিছুই করতে চাচ্ছেন না, এরপর হচ্ছে আপনি সুন্দরভাবে প্লেব্যাক করতে যাচ্ছেন, সুন্দরভাবে কালার গ্রেডিং করতে যাচ্ছেন, এডিটিং করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে হচ্ছে কিছু টিপস আছে, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে সুন্দরভাবে আপনি এডিটিং এবং কালার গ্রেডিং করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে পিসিতে যাইতে হবে, পিসিতে যা হচ্ছে দাভিঞ্চি অন করতে হবে, অন করি হচ্ছে সেই টিপসগুলো আমি আপনাকে বলে দেবো, তাহলে আপনি লো বাজেটের পিসি, আপনার যদি কোরাই 3 থাকে, যদি গ্রাফিক্স কার্ড নাও থাকে, যদি 8 জিবি যদি আপনার র্যাম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি 4K বা 6K বা হচ্ছে 2K আপনি ভিডিও খুব সুন্দরভাবে এডিটিং এবং কালার গ্রেডিং করতে পারেন। তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে চলে আসার পর এখানে আমার বেশ কিছু ফাইল আছে, ধরেন এখানে 5টা ফাইল আছে। তো আমি যদি একটা ফাইল প্রপার্টিজ করে দেখি, যেমন এই ফাইলটা হচ্ছে আমি প্রপার্টিজ করে দেখলাম যে এটা আসলে রেজুলেশন কত, যেমন ডিটেলসে যদি যাই তাহলে হচ্ছে এটা 4096 বাই 2160, মানে হচ্ছে একটা 4K ভিডিও, 23 বা 24 FPS এই ভিডিওটা। তো এই ভিডিওটা একবার হার্ড, মানে এটা হচ্ছে DCI 4K-তে হচ্ছে ভিডিও করা। DCI 4K হচ্ছে ডিজিটাল সিনেমা। তো এই 4K ভিডিও হচ্ছে অনেক ক্ষেত্রেই আপনার পিসিতে প্লে হবে না, একটু ল্যাগ করবে, একটু কাঁপাকাঁপি করবে। তো এটাকে আপনি স্মুথভাবে কীভাবে প্লে করবেন সেটাই মূলত দেখাবো। এখানে আমার কাছে আরেকটা ফুটেজ আছে, এটা হচ্ছে 12K ফুটেজ। হ্যাঁ, এটা যদি আমি একটু প্লে করি তাহলে দেখুন এটা হচ্ছে 12K ফুটেজ। এই ফুটেজের প্লেয়ারে আলাদা। হ্যাঁ, এটা ব্ল্যাক ম্যাজিকের, এই যে এখানে ইনভিডিয়া বলতেছে যে এখানে প্লে না হলে আমার সাহায্য নিতে পারেন। হ্যাঁ, ওকে, এখানে দেখুন এটা হচ্ছে 12K ফুটেজ, মানে অলরেডি অনেক হার্ড ফুটেজ, অনেক হার্ড ফুটেজ। হ্যাঁ, এই ফুটেজটা যদি আমি দেখাই, কয়েক সেকেন্ডের ফুটেজ, কিন্তু হচ্ছে এটার এমবি অনেক বেশি, অর্থাৎ এটা হচ্ছে প্রায় 3 জিবির মতো একটা ফাইল, 12 জিবি, মানে এটা হচ্ছে 6K ভিডিও। এটা যদি আমি প্রপার্টিতে যাই তাহলে এটার ডিটেলস কিন্তু আমাকে ওইভাবে দেখাবে না। হ্যাঁ,
কারণ হচ্ছে এটা অরিজিনাল র ভিডিও। এটা যদি আমি দাভিঞ্চিতে ফালাই তাহলে এটা হচ্ছে অরিজিনাল যে রেজুলেশনটা আছে সেটা কিন্তু দেখাবে, যে এখানে কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল র ভিডিও। তো এই ভিডিওগুলো হচ্ছে প্লে করা খুব মুশকিল এবং এগুলো হচ্ছে এডিট করা তো আরও ঝামেলা। তো এগুলো খুব সুন্দরভাবে প্লেব্যাক করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যখন ব্ল্যাকম্যাজিক দাভিঞ্চি রিজলভ স্টুডিও যখন সেট আপ দেবেন তখন এটা কিন্তু অটোমেটিক চলে আসবে এবং ব্ল্যাকম্যাজিক র প্লেয়ার, ব্ল্যাকম্যাজিক র স্পিড টেস্ট, হ্যাঁ, ব্ল্যাকম্যাজিক সফটওয়্যারটা, দাভিঞ্চি রিজলভটা, এগুলো সব কিছুই আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা প্রক্সি জেনারেট, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু এই প্রক্সি জেনারেটটা চলে আসবে। এখান থেকে হচ্ছে আমরা প্রক্সি করে নেব, অর্থাৎ এই যে 12K ফুটেজ যে আছে এই ফুটেজটাকে আমরা হচ্ছে লো গ্রেড করে নেব। তো এর জন্য হচ্ছে আমরা এখানে যদি যাই, এখানে যাওয়ার পর এখানে কয়েকটা এনভায়রনমেন্ট দেখতে পারতেছেন, এখানে বেশ কিছু রেজুলেশন দেওয়া আছে। সবচেয়ে নর্মাল যে রেজুলেশন সেটা হচ্ছে H.264 8 বিট 240 হাফ প্রেস 1080p হচ্ছে আপনাকে নর্মাল রেজুলেশন করে দেবে। তো আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর আমি ডেস্কটপে গেলাম, আমার যে ফোল্ডারটা আছে, যেমন এই যে ভিডিও এডিটিং ফোল্ডারটা, আমি এখান থেকে এই যে সিলেক্ট ফোল্ডার, অর্থাৎ আমি ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে নতুন প্রক্সি আর একটা ফোল্ডার এখানে জমা হবে এবং সেখানে রোল একবারে রেজুলেশন হচ্ছে লো থাকবে। স্টার আমি ক্লিক করলাম, ক্লিক করার দেখুন এখানে প্রক্সি জেনারেটের জন্য এখানে নতুন আরেকটা প্রক্সি ফোল্ডার তৈরি হয়ে গেছে আর এদিকে কিন্তু জেনারেট হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে 91 92 এই স্পিডে হচ্ছে। এটা মূলত হচ্ছে আপনার এই রেজুলেশনটা যত বেশি হবে এটার স্পিডটা তত কম হবে, যার কারণে হচ্ছে এখানে 4K ভিডিও আছে, যার কারণে এটা দেখাচ্ছে। তো এখান থেকে প্রক্সি জেনারেট করার পর কোন কোন ভিডিওগুলো প্রক্সি করতেছে সেগুলো কিন্তু এখানে দেখাবে, একটু পরে দেখাবে। হ্যাঁ, যেমন এই যে জেনারেট হচ্ছে। তো এখানে আমি যদি এই যে ফুটেজটা আছে এই ফুটেজটাকে যদি আমি প্রপার্টিজ করি আপনাদেরকে একটু দেখাই যে আসলে এটার এমবি কত। এখানে গেলাম, যা হচ্ছে ডিটেলসে গেলাম, ডিটেলসে যাওয়ার পর এটা হচ্ছে 4000 4K ভিডিও, এটা হচ্ছে 960 MB, 960 MB। তো এখন আমি প্রক্সির মধ্যে যাইয়া এই সেম ভিডিওটাকে যদি আমি এখন এই সেম ভিডিওটাকে আমি এখন প্রপার্টিজ করি, দেখবো যে কত এমবি হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে অনলি হচ্ছে আপনার 22 MB হয়ে গেছে। কোথায় হচ্ছে 960 MB, সেটাকে হচ্ছে অনলি 22 MB করছে। এখন এই ভিডিওটাকে যদি আমরা প্লে করি তাহলে কিন্তু খুব স্মুথভাবে এই যে প্লে হবে, আর কোনো ঝামেলা কোনো কিছুই হবে না। হ্যাঁ, আপনার নর্মাল পিসি থাকলেও আপনি এই ভিডিওটা প্লে করতে পারবেন। এটা রেজুলেশন কত হয়েছে সেটা যদি আমি আপনাকে দেখাই, প্রপার্টিজ করলাম, এখান থেকে ডিটেলসে গেলাম, এখানে দেখাচ্ছে 960/489। হ্যাঁ, এটা একবার লো রেজুলেশন দেখাচ্ছে এবং এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাও সেমভাবে একইভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এটা মাত্র 17 MB হয়েছে। এটা ডিটেলসে যদি যাই তাহলে এই যে 960, এই যে 489 হচ্ছে। অথচ এই যে ভিডিওটা আছে এই ভিডিওটায় অরিজিনাল ভিডিওটা এখানে প্রায় হচ্ছে কত প্রায় 3 জিবির কাছাকাছি অলরেডি কিন্তু প্রক্সি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে খুব স্মুথভাবে কিভাবে প্লেব্যাক করব, এর জন্য আমরা দাভিঞ্চিতে গেলাম। দাভিঞ্চিতে যাওয়ার পর আমরা ইনপুট ইওর মিডিয়া, এখানে যাওয়ার পর আমরা ওই ডেস্কটপ থাকিয়া হচ্ছে ভিডিও এডিটিং, এই যে 4টা ভিডিও ও প্রক্সির ভিতর না, এই 4টা অরিজিনাল 4টা ভিডিও হচ্ছে আমরা এখান থেকে ওপেন করলাম, ডন চেঞ্জ এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখুন যেখানে প্রতিটা ফাইলের কিন্তু সাইডে লেখা আছে হচ্ছে HQ লেখা আছে। HQ মানে হচ্ছে অলরেডি প্রক্সিটা ধরছে। এই প্রক্সিটা যদি না ধরে তাহলে এটাকে ধরে দেওয়ার জন্য হচ্ছে এই যে পারফেক্ট প্রক্সি, এখানে যদি পারফেক্ট প্রক্সি দেই আমি তাহলে এই ভিডিওগুলো প্রক্সি মানে লো রেজুলেশনে আছে, সেই লো রেজুলেশনটা হচ্ছে এখানে দেখাবে এখন। হ্যাঁ, এখান থেকে যেমন হচ্ছে এই যে ফুটেজটা আছে এই ফুটেজটা যদি আমি এখন প্লে করি তাহলে দেখুন এই ফুটেজটা খুব স্মুথভাবে হচ্ছে প্লে হবে। একবারে নর্মাল যদি আপনার পিসি হয় সেক্ষেত্রে কিন্তু একবারে খুব নর্মালে এই যে প্লে হচ্ছে। এখন আর কোনো ঝামেলা আপনার হবে না। আপনার যদি কোরাই 3 পিসি থাকে আর র্যাম যদি আপনার 8 GB থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে আবার আপনি যখন কালার গ্রেডিং করতে যাবেন, যেমন এখান থেকে আমি এই ফুটেজটাকে কালার গ্রেডিং করতে যাব। ওকে, কালার গ্রেডিং করার পর যদি আমি এখানে কালার গ্রেডিং করতে যাই তাহলে কিন্তু আমি কালার গ্রেডিংও করতে পারবো। অর্থাৎ এটা যেহেতু একটা র ফুটেজ, এই ফুটেজকে আমি যদি কালার গ্রেডিং করতে চাই তাহলে এখানে হচ্ছে প্রজেক্ট, এখানে হচ্ছে ক্লিপ, এই যে ক্লিপে যাওয়ার পর কিন্তু আমার এখানে সব কিছু চলে আসতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি টেম্পারেচার কত রাখবো, যে টেম্পারেচার কত দেওয়া আছে সেই টেম্পারেচার দিতে পারবো আমি এখান থেকে। এখান থেকে হচ্ছে কাস্টম, ডেইলি লাইট, এগুলো সব কিছু হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো কালারের জন্য আপনি একটু প্রক্সিটাকে অফ করবেন তাহলে খুব সুন্দর হবে এবং বাকি যে ভিডিওগুলো আছে যেমন এই যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু সব হচ্ছে এখন আমি এই যে প্লে করতেছি এখন জেনুইন প্লে হচ্ছে। এই প্লে হওয়ার পরও যদি মানে বেজে বেজে যায় তাহলে এখানে প্লেব্যাকে যাওয়ার পর এখানে পারফেক্ট প্রক্সি এটা দিবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। এই যে স্মুথভাবে চলতেছে, এই যে আমি টানতেছি দেখুন খুব স্মুথভাবে প্লে হচ্ছে। আবার এখান থেকে যদি যাই আমি প্রক্সিটা যদি বন্ধ করে অরিজিনাল ক্যামেরা যদি দিয়ে দেই
তাহলে দেখুন এই ফুটেজ কিন্তু আগের মতো আর প্লে হচ্ছে না, এই যে আটকে বেজে বেজে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে এই ফুটেজটা আছে, এই ফুটেজটা কিন্তু হচ্ছে 6K একটা ফুটেজ, হার্ড একটা ফুটেজ। এই যে এগুলো বেজে বেজে যাবে, মানে আপনার পিসিতে বেজে বেজে যাবে। যেহেতু আমার এটা কোরাই 5 বেজে বেজে যাচ্ছে না, আপনার পিসিতে কিন্তু বেজে যাবে। কিন্তু বাট এখান থেকে যখন আপনি এই যে প্রক্সিটাকে এখান থেকে দিয়ে দেবেন, এই যে প্রক্সি জেনারেট দিয়ে দেবেন, তখন কিন্তু আর এই যে আর বাঁচতেছে না। হ্যাঁ, এরপরও যদি আপনার হচ্ছে এটা বেজে বেজে যায়, তারপরে কি করবেন, তারপরে এখান থেকে হচ্ছে টাইমলাইন প্লেব্যাক, এখানে ফুল আছে, হাফ আছে, তারপরে একবারে সর্বনিম্ন যেটা নর্মাল সেটা হচ্ছে আছে। এটাকে যদি দেন তাহলে একবারে আপনার ডুয়েল কোর যদি পিসি হয় সেক্ষেত্রেও আপনি এডিট করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। বাট রেন্ডার দিতে হচ্ছে আপনার একটু সমস্যা হবে, কারণ এখানে যে প্রক্সি ফাইলগুলো করলাম, যে ফাইলগুলো হচ্ছে এই যে এখানে যে ফাইলগুলো হচ্ছে এমবি কম, এই ফাইলগুলো দিয়ে মূলত হচ্ছে আমি এখানে এডিট করতেছি। বাট যখন হচ্ছে আমি এটাকে রেন্ডার দেব, রেন্ডার দেওয়ার পর কিন্তু আপনার হচ্ছে এই অরিজিনাল যে ভিডিওটা আছে তখন কিন্তু আর প্রক্সি ধরবে না, এই অরিজিনাল যে ভিডিও আছে সেই ভিডিওটা কিন্তু আপনার রেন্ডার হবে, যার কারণে রেন্ডার হইতে একটু সময় লাগবে, বাট এডিট এবং কালার গ্রেডিং করতে আপনার কোনো সমস্যা হবে না। আমি যে ফোল্ডারটা নিছি, অর্থাৎ এই ভিডিও এডিটিংয়ের ফোল্ডারটা, এই ফোল্ডারটা কিন্তু আমি হচ্ছে সি ড্রাইভে নিছি, কারণ সি ড্রাইভটা কিন্তু আমার হচ্ছে এসএসডি। তো আপনার যদি এসএসডি যদি বেশি থাকে তাহলে অন্য অন্য ড্রাইভগুলো, যেমন আমার হচ্ছে এই যে ড্রাইভগুলো আছে, এই ড্রাইভগুলো কিন্তু এইচডিডি, এগুলো যদি আমার এসএসডি থাকতো তাহলে এগুলোর মধ্যে আমি ওই ভিডিওটা নিতাম, নিয়ে হচ্ছে আমি এডিট বা কালার গ্রেডিং করতাম, আরও অনেক ফাস্ট হইতো। এই যে টিপসগুলো আমি আপনাকে দিলাম, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি সুন্দরভাবে কালার গ্রেডিং এবং এডিটিং করতে পারবেন, যদি আপনার পিসি একবারে লো হয়। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনার পিসি বিল করতে গেলে আসলে কী ধরনের মাদারবোর্ড, কী ধরনের প্রসেসর লাগবে। এরপরও যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।